সবাইকে স্বাগত দীপ্ত বাণিজ্য সংবাদের সাথে রয়েছি আমি দোলা ডলরেস। সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। বেলা 11টায় ডিএসই ব্রড ইন্ডেক্স আগের দিনের চেয়ে 20 পয়েন্ট বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী শাহরিয়ার ইমন, আরও তথ্য নিয়ে যুক্ত হয়েছেন তিনি। ইমন, আমরা ইমনের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। ইমন, এই মুহূর্তে পুঁজি বাজারের ঠিক কি চিত্র দেখতে পাচ্ছেন, বিস্তারিত জানাবেন আমাদের। আমরা দেখছি যে আজ পুঁজি বাজারে খানিকটা মিশ্র পুঁজি বাজারে আমরা সপ্তাহের তৃতীয় কার্যদিবসের লেনদেন চলছে। আমরা দেখছি সকাল থেকে আসলে সূচক খানিকটা বাড়ছিল, যদিও বেলা বাড়ার সাথে সাথে সূচক আসলে খানিকটা কমছে ঢাকার স্টক এক্সচেঞ্জে। আমরা খানিকটা মিশ্র অবস্থা দেখছি। আমরা দেখছি এখন পর্যন্ত আপনার ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিএসইএক্স সূচক আপনার 9 পয়েন্ট কমে মোট সূচক অবস্থান করছে 5051 পয়েন্টে। এছাড়া আমরা যদি লেনদেন হওয়া কোম্পানিগুলোর দিকে লক্ষ্য করি, তাহলে আমরা দেখছি যে আজ লেনদেন হওয়া কোম্পানিগুলোর ভিতরে 123টি কোম্পানি শেয়ারের দাম কমেছে, আর দাম 180টি কোম্পানি শেয়ারের দাম কমেছে, আর দাম বেড়েছে 123টি। এছাড়া দামের কোনো তারতম্য ঘটেনি 90টি শেয়ারের ক্ষেত্রে। আর যদি প্রথম 3 ঘন্টায় আমরা লেনদেন ভলিউমটা দেখি, আমরা এখন পর্যন্ত দেখছি প্রায় 250 কোটি টাকা লেনদেন ছাড়িয়ে গেছে, অর্থাৎ প্রায় 261 কোটি টাকা লেনদেন হয়েছে ঢাকার পুঁজিবাজারে। তো এই হচ্ছে আপনার সপ্তাহের তৃতীয় কার্যদিবসের লেনদেন। এবং বাজারে যে একটি মিশ্র অবস্থা বিরাজ করছে, বিনিয়োগকারীরা আশা করছেন যে বাজারে একটি ইতিবাচক ধারা বজায় থাকবে, বা তাদের যে প্রত্যাশাটা সেটি আসলে এখনও পূরণ হচ্ছে না। তো এই বিষয়ে আসলে কথা বলতে আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিচ্ছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব আহমেদ রশিদ আলী। তার কাছ থেকে আমরা বাজার সম্পর্কে বিস্তারিত জেনে আসবো। জনাব আহমেদ রশিদ আলী, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই বিজনেস আয়োজনে। আপনার কাছে আমরা যেটি জানতে চাই সেটি হচ্ছে যে আমরা দেখছি যে বাজারে টানা দরপতন, তারপর খানিকটা মিশ্র অবস্থা। তো সব মিলিয়ে আসলে বাজারের এই অবস্থাটিকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? দেখেন, বাজারে যে জিনিসটা আমি এই মুহূর্তে দেখছি সেটা হলো যে আমাদের এই মৌসুমটা হলো ডিভিডেন্ডের মৌসুম। সব কোম্পানি ডিভিডেন্ড অ্যানাউন্সমেন্ট হচ্ছে, সেখানেও আমরা একটা মিশ্র ডিভিডেন্ড পে আউটের ধারাবাহিকতা দেখছি। যে খুব ভালো একটা ডিভিডেন্ড যে আসছে তা না, কয়েকটা ডিভিডেন্ড ছাড়া, যেমন স্কয়ার ফার্মা খুব ভালো ডিভিডেন্ড দিয়েছে, এরকম কয়েকটা ছাড়া মোটামুটি এটা খুব বেশি ভালো ডিভিডেন্ড আমরা পাচ্ছি না। কারণ এইটা একটা সময় যেখানে ডিভিডেন্ড অ্যানাউন্সমেন্ট হয় এবং তারপরে বাজারটা একটু গতি ফিরে পায়, সবাই একটা স্টেক নিতে চায় বাজারে। সেই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি না, বরং যেটা দেখছি সেটা হলো যে যেমন আজকেও একটা মিশ্র একটা বাজার আমরা পাচ্ছি এখন পর্যন্ত। এখন শেষ কোন পর্যায়ে হয় গিয়ে সেটা হলো দেখার বিষয়, যে বাজার কি ডাউন ট্রেন্ডে শেষ হয় নাকি আপ ট্রেন্ডে শেষ হয়। সো কাজে আমি মনে করি যে ভলিউমসও এত বেশি কম যে যেন মনে হচ্ছে যে এই বাজারে কোনো অভিবাহক নাই। সো এই জিনিসটা আমার কাছে মনে হয় যে রেগুলেটরদের এইদিকে ডেভেলপমেন্ট পর্যায়ে একটু মনোনিয়োগ করা দরকার, তাহলে পরে বাজারের একটা ইনভেস্টররাও কনফিডেন্স পাবে এবং বাজারটাও গতি পাবে আশা করি। জনাব লালী, আপনার কাছে একটি বিষয় জানতে চাই, সেটি হচ্ছে যে আপনি যদি লক্ষ্য করেন যে গত কয়েক মাসের একটি যদি আমরা পরিসংখ্যান দেখি, আমরা কিন্তু দেখছিলাম যে আপনার এখানে এই বাজারে কিন্তু আপনার 2 মাস আগেও কিন্তু 1000 কোটি টাকার লেনদেন ছাড়িয়ে গেছিল, 1500 কোটি টাকা কিন্তু লেনদেন হয়েছিল। সেই বাজারে আসলে লেনদেনটা হঠাৎ করে আবার আপনার 400, 500 বা 600 এই ব্যান্ডে চলে আসলো। তো এটা কেন আসে? দেখেন, আমরা সবসময় বলে আসছি যে বাজারে কোনো অযাচিত হস্তক্ষেপ যাতে না হয়, বাজারের গতিতে বাজারকে চলতে দিতে হবে। আনফর্চুনেটলি আমরা পেলাম যে প্রথমে একটা যখন বাজারটা তুঙ্গে খুব ভালো 1500 কোটি 1400 কোটি টাকা ট্রেড হচ্ছে, 1200 কোটি টাকা ট্রেড হচ্ছে, ঠিক সেই মুহূর্তে এনবিআরের একটা ঘোষণা আসলো যে 50 লাখের উপরে যাদের গেন হয়েছে তাদের গেন ডিটেলসটা দেওয়ার জন্য। এখানে একটা হোঁচট খেলো। সেকেন্ড আরেকটা হোঁচট খেলো যে 5টা ব্যাংক একীভূত করার একটা সেখানে ডিপোজিটারদের জন্য বাংলাদেশ ব্যাংক চিন্তিত, অথচ বিনিয়োগকারী যাদের হাতে কোটি কোটি 5টা ব্যাংকের শেয়ার আছে তাদের উদ্দেশ্যে কোনো কিছু নাই। সো তার মানে তারা হয়তো কিছু পাবে না, এরকম একটা পাওয়া যাচ্ছিল, ভাইবস পাওয়া যাচ্ছিল। সো কাজেই সেকেন্ড যে ধাক্কাটা আসলো সেটা হইল একীভূতকরণ।
সো এখানে আমার মনে হয় বিনিয়োগকারীদের যদি একটা আশ্বাস পায়, একটা অ্যামেন্ডমেন্ট যদি করে বাংলাদেশ ব্যাংক, যে ক্যাশ আউট করার দরকার নাই, সেখানে আপনার যদি শপিং পদ্ধতিতে চলে যায়, যে যার কাছে ধরেন যে 1000 শেয়ার আছে, সে যদি নতুন ব্যাংকের 250, 300, 350 ভ্যালুয়েশন যেমন হয় সেইভাবে যদি ওনারা শেয়ার পেয়ে যায়, তাহলে কিন্তু ওনারা বাজারটাতে একটা ভালো রিয়াকশন আসবে। সো সেই কারণে আমাদের যে সমস্যাটা হচ্ছে সেটা হলো যে শপিংটা যদি করা যায় তাহলে বিনিয়োগকারীরা আশ্বস্ত হন, এবং সেই জন্য বাংলাদেশ ব্যাংকের প্রপার সিদ্ধান্ত নিতে হবে এবং তাদের একটা আইন অ্যামেন্ডমেন্ট করতে হবে। সবশেষ আপনার কাছে যেটি জানতে চাই সেটি হচ্ছে যে আমরা দেখছিলাম যে আপনার আইপিও নিয়ে আপনার এই কথা হচ্ছিল, আইপিও আসছে না, আইপিও খরা কাটছে না, যেটা বাজারের উন্নয়নে আপনার ইতিবাচক ভূমিকা রাখতে পারে। তো সেই ক্ষেত্রে কোনো অগ্রগতি হয়েছে কিনা, আপনার এই প্রশ্ন দিয়ে আমরা শেষ করব। এখনও সেখানে কোনো অগ্রগতি হয় নাই। যে টাস্ক ফোর্স তাদের অ্যাডভাইসটা দিয়েছে যে কি করা প্রয়োজন, সেখানে এসইসি এখনও সেটার উপরে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয় নাই। সেখানে ড্রাফট একটা প্রিন্ট হয়েছে পত্রিকায়, সেখানে এখন ওনারা নিচ্ছেন যে সবাই যাতে ওখানে তাদের সাজেশনসগুলো নেয়ার জন্য বিএসইসি সেখানে একটা দিয়েছে, বাট এখনও চূড়ান্ত কোনো কিছু হয় নাই। এবং এই যে যদি আপনার আইপিও না আসে, যদি সাপ্লাই সাইড না আসে, তাহলে কিন্তু বিনিয়োগকারীরা যুক্ত হবে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব আহমেদ রশিদ আলী। দোলা, আসলে এতক্ষণ কথা বলছিলাম ঢাকা স্টক এক্সচেঞ্জের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব আহমেদ রলির সাথে। আমরা বাজার নিয়ে মোটামুটি দেখলাম যে প্রথম যেহেতু 3 ঘন্টার লেনদেন হয়েছে প্রায় 261 কোটি টাকা, আরও 1.5 ঘন্টা লেনদেন আছে, এরপর আমরা বোঝা যাবে আজকের দিন শেষে ঢাকার স্টক এক্সচেঞ্জে কী পরিমাণ লেনদেন হয়। তো আমার হাতে এখন পর্যন্ত এতটুকু ছিল। দোলা, সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী শাহরিয়ার ইমন। দেশে স্বর্ণের বার্ষিক চাহিদা 100 টন, বাজারও 4 লাখ কোটি টাকার মতো, কিন্তু অতি দামের কারণে স্বর্ণের মূল ক্রেতা মধ্যবিত্তদের এখন স্বর্ণ কেনার সক্ষমতা নেই। যাদের আছে সেই উচ্চবিত্তরাও মুখ ফিরিয়ে নিয়েছে মূল্যবান এই ধাতু থেকে। স্বর্ণের দাম বেশি হওয়ার পেছনে ডলারের দামের তারতম্য, রিজার্ভে স্বর্ণের মজুদ বৃদ্ধি এবং 12% মজুরিকে দায়ী করছে বাজস। বাজারে স্বর্ণের ভরি 2 লাখ টাকার উপরে থাকা দেশের অধিকাংশের জন্য দুঃস্বপ্ন। তারপরও বিশ্ববাজারের তুলনায় দেশের বাজারে স্বর্ণের দাম অনেকটাই বেশি। ব্লুমবার্গের হিসাবে বিশ্বে 24 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম 1,83,000 টাকা, কিন্তু দেশে 22 ক্যারেট স্বর্ণের দাম ভরিতে 2,01,775 টাকা। প্রথম কাজ হলো গিয়ে এই ভ্যাটটাকে 1.5% করা, স্বর্ণ আমদানিকে সহজ করা। আমাদের উৎস কর আছে, উৎস করটাকে যাতে এটাকে বাদ করে দেওয়া যায়, সেই বিষয়গুলিকে করলে স্বর্ণের বাজার অটোমেটিক কমে যাবে। বিশ্বের বিভিন্ন খনি থেকে যে পরিমাণ স্বর্ণ উত্তোলিত হয়েছে তার 17% কয়েকটি দেশের কেন্দ্রীয় ব্যাংকের হাতে। 2025 সালের জুন পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকগুলোতে স্বর্ণের রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে 37,000 টনের বেশি। এর আগে এত বেশি স্বর্ণ কেনার ইতিহাস নেই। ডলার আসলে সংকুচিত হচ্ছে। বিশ্বের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বড় বড় দেশ, ব্রাজিল, চীন, ইন্ডিয়া, তারা আসলে ডলারের পরিবর্তে বিকল্প কারেন্সি হিসাবে এখন গোল্ডকে রিজার্ভ করছে। তো এই কারণে গোল্ডের একটা বড় চাহিদা বিশ্ব বিভিন্ন সেন্ট্রাল ব্যাংকে তৈরি হয়েছে, যার জন্য এই সংকটের কারণেই গোল্ডের প্রাইসটা আসলে ইনক্রিজ হচ্ছে। তিনি জানান, স্বর্ণ আমদানি সহজ এবং স্বর্ণের ভ্যাট 1.5% নামিয়ে আনতে পারলে দাম কমে আসবে। সংবাদ সম্মেলনে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুসের নবনির্বাচিত কমিটি ঘোষণা করা হয়। 2 বছর মেয়াদী 35 সদস্যের কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন এনামুল হক খান। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। 9 মাস বন্ধ থাকার পর 1 নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। কিন্তু কোনো জাহাজ এখনও দ্বীপে না যাওয়ায় পর্যটকরাও সেখানে যেতে পারেননি। সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন বলছে সেন্ট মার্টিনে রাত কাটানো যাবে না বলে পর্যটকরাও একদিনের সফরে যেতে আগ্রহী হচ্ছে না। বিস্তারিত জানাতে এই মুহূর্তে যুক্ত রয়েছেন সহকর্মী হারুনুর রশিদ, যাচ্ছি তার কাছে। হারুন, সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশনের কারো সঙ্গে কি আপনার এখন পর্যন্ত কোনো কথা হয়েছে কিনা? সবশেষ কি পরিস্থিতি দেখছেন সেখানে?
দোলা, আপনি জানেন যে দীর্ঘ ৯ মাস পর কক্সবাজার সেন্ট মার্টিন রুটের জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে সরকার। এই অবস্থায় কক্সবাজারের এই যে জাহাজ চলাচলের যে অসহল অবস্থা সৃষ্টি হয়েছে, সেটা মূলত সেন্ট মার্টিনে যে এই মাস অর্থাৎ নভেম্বরে যে রাত্রি যাপন করতে পারবে না নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, এই কারণে জাহাজ মালিক সমিতি জাহাজ চলাচলে অনীহা প্রকাশ করেছে। এবং যাত্রীরাও যারা আছে, যারা সেন্ট মার্টিন ভ্রমণ করতে যাবে, তারাও অনীহা প্রকাশ করছে। কারণ কক্সবাজারের যেখান থেকে অনুমতি দেওয়া হয়েছে সেখান থেকে, অর্থাৎ BIWTA ঘাট, এখানে কক্সবাজার শহরের পাশে যে ঘাটটা আছে, সেখান থেকে যদি একজন যাত্রী জাহাজে করে সেন্ট মার্টিন যেতে হয়, তাহলে তার সময় লাগবে 7 থেকে প্রায় 10 ঘন্টা মতো সময় লেগে যায়। একজন মানুষ 10 ঘন্টায় ওখানে পৌঁছে সে কি খাবে বা ঘুরবে, আবার 3টার দিকে আবার তাকে ব্যাক করতে হবে। যার কারণে ওখানে ঘোরার সেই সুযোগ সে পাবে না। ওখানে যদি থাকতে না দেয়, রাত্রি যাপন করতে না দেয়, তাহলে একজন পর্যটক ওখানে ঘুরে আসার বা ওখানে যাওয়ার কোনো অর্থ তারা খুঁজে পায় না। এই যুক্তিতে কোনো পর্যটকও যাওয়ার আগ্রহ নেই কোনো পর্যটকের, এবং কোনো জাহাজ মালিকও তারা সেটা আগ্রহ দেখাচ্ছে না। তবে তারা এটা বলেছে যে আগামী ডিসেম্বরে যেহেতু রাত্রি যাপনের অনুমতি আছে, ডিসেম্বর জানুয়ারি, তারা আগামী ডিসেম্বর থেকে জাহাজ চলাচলে করবে বলে জাহাজ মালিক সমিতির পক্ষ থেকে যিনি জাহাজ ওনার্স অ্যাসোসিয়েশন সম্পাদক হোসেন ইসলাম বাহাদুর সেটা জানিয়েছেন। এদিকে জেলা প্রশাসক আব্দুল মান্নান জানিয়েছেন, তিনি বলেছেন যে আমাদের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে অনুমতি দেওয়া আছে, যখন যা ইচ্ছে করবে তখনই জাহাজ যেতে পারবে, এখানে আমরা কোনো বাধা দিচ্ছি না। তবে বিকল্প যে পথটা আছে সেটাও কোনো তারা এখনো উন্মুক্ত করে নাই, যেটা টেকনাফ এবং সেন্ট মার্টিন রুট, সেটাও উন্মুক্ত করে দেয় নাই, সে বিষয়ে কোনো কথা হয় নাই। তবে তারপরে এখানকার যারা পর্যটক আছে তারা বলছে এটা পর্যটন শিল্পের জন্য একটা হুমকি কিনে, এই প্রশ্ন তুলেছেন অনেকে। আসলে কক্সবাজারে এসে 3 মাস যদি ব্যবসা করে, অনেক ব্যবসায়ী মাথায় হাত দিয়েছে, তারা চিন্তা করছে তাদের ব্যবসার ক্ষতি হচ্ছে, পর্যটনের ক্ষতি হচ্ছে। এই অবস্থায় সরকারের প্রতি তারা দাবি জানিয়েছে এই মাসে যেন তার রাত্রি যাপনের সুযোগ দেয় এবং জাহাজ চলাচলের সুযোগ করে দেয়, এই প্রত্যাশাটা রাখছে পর্যটন সংশ্লিষ্টরা। দোলা, আমাদের সাথে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী হারুনুর রশিদ। বাংলাদেশে যাত্রা শুরু করলো বৈদ্যুতিক সরঞ্জাম তৈরির স্প্যানিশ কোম্পানি সিমন। দেশের শিল্পগোষ্ঠী আকিজ ভেঞ্চার গ্রুপের আকিজ ইলেকট্রিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স লিমিটেড ও সিমনের যৌথ উদ্যোগে এই যাত্রা শুরু হলো। সম্প্রতি ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত হয় সিমনের গ্র্যান্ড লঞ্চ। অনুষ্ঠানে সিমনের সুইচ, সকেট ও স্মার্ট হোম সলিউশন সিরিজ তুলে ধরা হয়। 1916 সালে প্রতিষ্ঠিত সিমন ব্র্যান্ড 90টিরও বেশি দেশে কার্যক্রম চালাচ্ছে। আকিজ ভেঞ্চার গ্রুপের চেয়ারম্যান শেখ শামীমউদ্দিন বলেন, সিমন বাংলাদেশের ভোক্তাদের জন্য নিরাপদ, আধুনিক ও প্রিমিয়াম ইলেকট্রিক্যাল সলিউশন নিশ্চিত করবে। দেশে এখনো শীত আসেনি, তবে বাজারে এসে গেছে শীতের সবজি। মানিকগঞ্জে শীতকালীন সবজির খবর জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত রয়েছেন সহকর্মী জাহিদুল হক। জাহিদুল, বাজারে এই মুহূর্তে কি কি শীতকালীন সবজি আপনি দেখতে পাচ্ছেন? এগুলোর দাম কেমন? ক্রেতা বিক্রেতারা কি বলছেন? দোলা, আসলে এই মুহূর্তে মানিকগঞ্জের সবজি বাজারে খবর যদি বলি, মানিকগঞ্জে এই বছর প্রায় 11,000 হেক্টর জমিতে সবজির আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তার মধ্যে কিন্তু আগাম জাতের যে সবজি, প্রায় 2,000 হেক্টর সবজি কিন্তু উঠতে শুরু করেছে। এই আগাম জাতের সবজি কিন্তু ওঠার ফলে বাজারের যে সবজির দাম ছিল প্রায় 1 মাস আগে, সেই সবজির দাম কিন্তু কমতে শুরু করেছে। গত সপ্তাহ থেকে যদি এই সপ্তাহের কথা আমাদের দর্শকদের জানাই, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রত্যেকটি সবজিতে 20 থেকে 50 টাকা কিন্তু সবজির দাম কমে গেছে। ফলে যারা ক্রেতা আছেন তাদের মধ্যে কিন্তু এক প্রকার সন্তুষ্টি বিরাজ করছেন। তারা কিন্তু বলছেন যে এই শীত মৌসুমে একমাত্র সবজিগুলো দাম কম থাকে এবং তারা কিন্তু এই সবজিগুলো কিনে থাকেন। এবং যারা বিক্রেতা আছেন তাদের সাথেও কথা বলেছি, তারাও যেমনটি বলছেন যে গত 1 মাস আগে থেকে যখন ক্ষেত থেকে এই সবজিগুলো ওঠা শুরু করে, তখন থেকে আসলে দামগুলো কমতে শুরু করে শীতকালীন যে সবজিগুলো আছে সেই সবজিগুলোর। এবং গত সপ্তাহ থেকে এখন পর্যন্ত প্রায় সব সবজির মধ্যেই শীতকালীন যে সবজিগুলো আছে সেগুলো কিন্তু 20 থেকে 50 টাকার দাম কমে গেছে। এবং আমরা বেশ কয়েকটি আড়ত, মানিকগঞ্জে যে আড়তগুলো আছে সেখানে কথা বলেছি, বিশেষ করে জাগির বন্দর আড়ত এবং এইখানে মানোরাতে যে ভাটবর আড়তটি রয়েছে সেখানেও কথা বলেছে। এবং মানিকগঞ্জে বাজারগুলো আছে, বেউথা বাজার, মানিকগঞ্জ বাসস্ট্যান্ড কাঁচা বাজার এবং দুধ বাজার, এখানেও কিন্তু ক্রেতা বিক্রেতা যারা আছেন তারা কিন্তু শীতকালীন সবজি কিনছেন এবং তারা আগের যে সবজিগুলো কিনতেন তার চেয়ে কিন্তু এখন কম দামে কিনতে পারছেন বলে ক্রেতারা নিশ্চিত করেছেন। এবং বিক্রেতারাও বলছেন যে তাদের আগের থেকে সবজির যে বিক্রয় আছে সেটি কিন্তু বেড়েছে।
আরও একটু বিষয় হচ্ছে যে আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই যে মানিকগঞ্জ কিন্তু সবজি খ্যাত বিখ্যাত এবং মানিকগঞ্জের উৎপাদিত সবজি কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করা হয়ে থাকে। বিশেষ করে ঢাকার যে কারওয়ান বাজারের বাজারটি রয়েছে সেখানেও কিন্তু মানিকগঞ্জের সবজির একটা বড় ধরনের সরবরাহ থাকে এবং এই জেলার সবজি কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে যায় এবং বিশেষ করে মানিকগঞ্জের যে সিঙ্গার উপজেলা আছে সেখানেও কিন্তু সবজির জন্য বেশ বিখ্যাত এবং সেখানে কিন্তু সবজি সংরক্ষণ থেকে শুরু করে সবজি বাজারজাত সরবরাহ পর্যন্ত কিন্তু নানা উদ্যোগ সরকার নিয়েছে এবং সেখানে কিন্তু নানা উদ্যোগ কৃষি কর্মকর্তা যারা আছেন, তারা জেলা পর্যায়ে যারা আছেন এবং বিভিন্ন উপজেলাতে যারা আছেন তারা কিন্তু সবজির বিষয়ে কৃষকদের নানা ধরনের পরামর্শ দিচ্ছেন এবং কৃষক যারা আছেন তাদের সাথে আমি কথা বলার চেষ্টা করেছি। তারা যেমনটি বলছেন যে কৃষি অফিসারদের তৎপরতা এবার ভালো ছিল, যার কারণে কিন্তু আগাম জাতের সবজি বেশ উৎপাদন হয়েছে এবং আগাম জাতের সবজি উৎপাদনের ফলেই কিন্তু আসলে দাম কমেছে। এই ছিল আমার কাছ থেকে মানিকগঞ্জের সবজির সবশেষ খবর। জাহিদুল হক, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, এই ছিল দীপ্ত বাণিজ্য সংবাদের আজকের আয়োজন। এরপর আমন্ত্রণ রইল আন্তর্জাতিক খবর দেখার। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।